ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আজকে ইংলিশের ক্লাস 4। আমরা এর আগে ইংলিশের আরও 3টে ক্লাস কমপ্লিট করেছি, যার মধ্যে প্রথম ক্লাসে করেছি ইংলিশের বেসিক জিনিসটা, আর তারপরে দুটো ক্লাসে করেছি নাউন। প্রথম ক্লাসে নাউন সম্পর্কে জেনেছি, আর দ্বিতীয় ক্লাসে করেছি কাইন্ডস অফ নাউন। দ্বিতীয় ক্লাসে করেছি কাইন্ডস অফ নাউন আর কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা এর আগের দিনে বলেছিলাম যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন শুরু করব, তাই তো? তাহলে আজকে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন শুরু করা যাক। কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সম্পর্কে আমাদেরকে বেশ কিছু একটা পড়তে হয় না, আমাদেরকে পড়তে হয় আনকাউন্টেবল নাউন সম্পর্কে। আনকাউন্টেবল নাউন সম্পর্কে তাহলে আমরা আজকে এই আনকাউন্টেবল নাউন সম্পর্কে পুরোটা আলোচনা করব। এবার তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং যেগুলো লেখাবো সেগুলো সব খাতার মধ্যে লিখে নেবে। আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি পড়ছে? আমরা এর আগের দিনে বলেছিলাম যেগুলো গোনা যায় না সেগুলোই আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা গুনতে পারি না, আমরা কোনো রকম ফিলিংসকে গুনতে পারি না, যে কারোর একটা ভালোবাসা হয়েছে বা একটা লাভ হয়েছে, এভাবে কিছু গুনতে পারি না, তাই না? সেই জন্য এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যায়। আর একটা কি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন এটাও কিসের মধ্যে পড়ে? আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এবার তোমরা বলবে যে এই মেটেরিয়াল নাউনটা কেন এই আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়লো? কারণ আমরা যদি জল বলি যা ইংরেজিতে ওয়াটার, এই ওয়াটার মানে কি? সমগ্র ওয়াটারটাকে বোঝায়, সমগ্র জলকে বোঝায়, তাই না? এই ওয়াটারকে আমরা কি লিখতে পারি? একটা জল বা ওয়ান ওয়াটার হয় না, তাই না? কারণ ওয়াটার মানে তো জল মানে পুরো জলটাকে বোঝাবে। তারপরে এয়ার মানে কি? এয়ার মানে বাতাস। আমরা কি কখনো বলতে পারবো যে একটা এয়ার দিন? এই সামনে গরমকাল আসছে, যখন গরমে হাঁসফাঁস করব, তখন কি আমরা ভগবানের কাছে বলতে পারবো যে ভগবান আমাদেরকে একটা এয়ার দিন, আমরা একটু শান্তিতে বসবাস করি? বলতে পারবো না, তাই না? আমরা কি বলি যে ভগবান বাতাস দান করুন, তাই তো? সেরকম। তাহলে মেটেরিয়াল নাউনটার মধ্যে কি চলে আসছে? মেটেরিয়াল নাউনটা চলে আসছে আনকাউন্টেবল নাউনের মধ্যে। আরো যদি উদাহরণ দিই, যেরকম গোল্ড 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 কি? আমরা এই আনকাউন্টেবল নাউনের মধ্যে বলেছিলাম যে প্রপার নাউনও কিছুটা এই আনকাউন্টেবল নাউনের মধ্যে আসে। এর আগের দিনের ক্লাসটা যারা দেখেছো তারা বলতে পারবে যে বলেছিলাম যে প্রপার নাউন
আনকাউন্টেবল নাউনও হয়, আবার কাউন্টেবল নাউনও হয়। গোল্ড কি? গোল্ড একটা প্রপার নাউন, প্রপার নাউন। প্লাস কি? গোল্ড একটা মেটেরিয়াল নাউন, কারণ কি গোল্ড একটা মেটেরিয়াল, তাহলে মেটেরিয়াল নাউন, সেই জন্য কি হলো, গোল্ড আনকাউন্টেবল নাউন হয়ে গেল, তাই তো? কারণ গোল্ড বলতে সমগ্র গোল্ডটাকে বোঝায়, মানে পৃথিবীতে যত সোনা রয়েছে, যত সোনা আছে, সোনা আছে তা সমগ্রকে বোঝায় গোল্ড দ্বারা, গোল্ড দ্বারা, মানে পৃথিবীর সমগ্র সোনাটা হচ্ছে গোল্ড, এর কোনো একটা বা দুটো গোল্ড নেই। আমরা যখন দোকানে কিনতে যাই তখন আমরা বলি 1 গোল্ড বার, গোল্ড বার, ঠিক আছে? তারপরে বলি যে গোল্ড রিং, গোল্ড রিং, তাই না? কিন্তু আমরা এই রিংটাকে গুনি 1 গোল্ড রিং, আমরা কি করি, এই রিংটাকে গুনি, মানে একটা রিং, সেটা কিসের তৈরি? গোল্ডের তৈরি, এইটাকে গুনি, কিন্তু এই গোল্ডটাকে গুনি না, বোঝা গেল? সেই জন্য গোল্ডটা কি? মেটেরিয়াল নাউন প্লাস প্রপার নাউন, এবং মেটেরিয়াল নাউন হওয়ার কারণে এটা কি হয়ে গেল? আনকাউন্টেবল নাউন হয়ে গেল। এই কারণে আমরা বলেছিলাম যে প্রপার নাউন, এবং প্রপার নাউন কিছুটা আনকাউন্টেবল নাউনের মধ্যেও পড়ে, আবার কাউন্টেবল নাউনের মধ্যেও পড়ে। তাহলে আমরা ফ্রেশ করে লিখে নিই। আনকাউন্টেবল নাউন, আমরা প্রথমে আনকাউন্টেবল নাউনটা শেষ করব। এই আনকাউন্টেবল নাউনটা কীভাবে শেষ করব? আনকাউন্টেবল নাউনটা শেষ করব কতগুলি যেগুলো পরীক্ষায় আসে, আনকাউন্টেবল নাউন কিছু জিনিস রয়েছে যা পরীক্ষায় সরাসরি চলে আসে, সেইগুলো থেকে প্রথমে স্টার্ট করব এবং সেগুলোকে শেষ করে নেব। তাহলে প্রথমে রয়েছে গোল্ড। গোল্ড কি? একটা মেটেরিয়ালের নাম, মেটেরিয়াল, মেটেরিয়াল নাউন। গোল্ড কি? একটা প্রপার নাউন, প্রপার নাউন হলো। এবার এই আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য গোল্ডটা, তাহলে এর সাথে কি হবে না? এর সাথে এ বা এন যোগ হবে না। এটাকে, এই গোল্ডটাকে আমরা কি করতে পারবো না? প্লুরাল করতে পারবো না, প্লুরাল করতে পারবো না, পারবো না, তাই তো? কিন্তু পরীক্ষাতে আমরা গোল্ডস, গোল্ডস এই শব্দটা দেখতে পাই, এই শব্দটা দেখতে পাই, দেখতে পাই। তাহলে এই গোল্ড আর এই গোল্ড এই শব্দটার মধ্যে পার্থক্য কি? আমরা অলিম্পিক নামটা সবাই শুনেছি। অলিম্পিক কি? একটা খেলার নাম, খেলার নাম, বা অলিম্পিকে একটা খেলার নাম বলা ভুল। অলিম্পিকে একটা খেলা যেখানে অনেক রকম খেলা লিস্টেড থাকে, অনেক রকমের খেলা লিস্টেড থাকে। সেই প্রত্যেকটা খেলার মধ্যে যিনি সর্বসেরা হন তাকে কি দেওয়া হয়? মেডেল দেওয়া হয়, একটা করে মেডেল দেওয়া হয়, তাই না? একটা করে মেডেল দেওয়া হয়। এই মেডেলগুলো কিসের হয়? গোল্ডের হয়, তারপরে সিলভারের হয়, ব্রোঞ্জের হয়, নানা রকম হয়। আমার এই সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। এই এই গোল্ডস মানে এই অলিম্পিকে যে গোল্ড পাওয়া যায় না, সেই মেডেলকে বোঝায়। এই গোল্ডস মানে কি বোঝায়? মেডেল, মেডেল, বোঝা গেল? তাহলে গোল্ড মানে কি? গোল্ড মানে গোল্ডের অর্থ আলাদা আর গোল্ডসের
অর্থ আলাদা। তাহলে এই গোল্ড দিয়ে আমরা কয়েকটা কোশ্চেন করে নিই, তাহলে এই জিনিসটা আরো ভালো করে বুঝে যাব। গোল্ড মানে সোনা, আর গোল্ডস মানে পদক। হলো গোল্ডস মানে কি হলো? পদক, তাই তো। উই হ্যাভ ওন মেনি golds, gold in the game. হলো আরেকটা কি লিখবো? I have two gold rings. Two gold rings আর গোল্ড রিং। হলো, তাহলে এখানে আমরা দুটো বাক্য লিখে নিলাম। এখানে কি লিখলাম? প্রথম বাক্যটা পড়ি, উই হ্যাভ ওন মেনি গোল্ডস, একটা গোল্ডস আর একটা গোল্ড ইন দি গেম। তাহলে এখানে খেলা বোঝানো হয়েছে যেহেতু, তাহলে এই এখানে পাদক হিসাবে বোঝানো হচ্ছে, তাই তো। এখানে মেনি রয়েছে, মেনি মানে অনেক, তাহলে কি হবে? গোল্ডস হবে। আবার এখানে যদি উই হ্যাভ ওন ওয়ান, তাহলে কি হতো? এই গোল্ডসের বদলে গোল্ড হতো, কারণ ওয়ান বোঝাচ্ছে যেহেতু সেই জন্য সিঙ্গুলার নাম্বার হতো। এখানে মেনি মানে কি? মেনি মানে প্লুরাল বোঝাচ্ছে, মানে অনেকের কথা বলা হয়েছে, সেই জন্য এটা কি হলো? গোল্ডস হলো। এখানে এই গোল্ডস মানে পাদক হিসেবে বোঝাচ্ছে, তাই তো, ইন দি গেম। এবার আই হ্যাভ টু গোল্ড রিংস আর গোল্ডস রিং, কোনটা সঠিক হবে? আই হ্যাভ টু গোল্ড রিং, এটা সঠিক হবে। কারণ কি? আই হ্যাভ মানে আমার আছে দুটো গোল্ড। গোল্ড এখানে কি? এখানে অ্যাডজেক্টিভ, আর এটা কি? নাউন। এবার তোমরা বলবে যে এখানে গোল্ড, গোল্ড এখনই বললেন যে মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন, আবার এখনই বলছেন যে গোল্ড অ্যাডজেক্টিভ। আমরা প্রথম দিনের ক্লাসে পড়েছিলাম নাউনের আগে যে শব্দটা বসে সেটা সর্বদা অ্যাডজেক্টিভ বলে, সেই শব্দটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। নাউনের আগে যে শব্দটা বসে সেই শব্দটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। কারণ নাউন বা প্রোনাউনের আগে শুধুমাত্র অ্যাডজেক্টিভই বসতে পারে। এবার এখানে গোল্ড শব্দটা এই রিংসের আগে বসেছে। এখানে রিংসটা হচ্ছে মেন নাউন, আর এটা হচ্ছে গিয়ে পার্সিয়াল, মানে এখানেও গোলটাও কিন্তু প্রপার নাউন, কিন্তু এখানে গোলটা কি হিসেবে ব্যবহার হচ্ছে না? নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাই তো। এই এই রিং সম্পর্কে এই গোলটা ইনফরমেশন প্রদান করছে, মানে রিংটা কিসের? রিংটা হচ্ছে গোল্ডের। তাহলে যে নাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে সেটাকে আমরা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ বলেছিলাম। তাহলে গোলটা এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল।
তাহলে এই দুটো বোঝা গেল। তোমরা সবাই খাতায় লিখে নাও। আয়রন, আয়রন মানে কি? আয়রন মানে লোহা। আর আয়রনস, আয়রনস মানে কি? শিকল। ওয়াটার, ওয়াটার মানে জল। ওয়াটার্স, ওয়াটার্স মানে কি? অনেক জলের সংযোগস্থল বা অনেক জলের মিক্সচার বা অনেক জলের মিশ্রণ। ওয়াটার মানে কি? ওয়াটার মানে জল। ওয়াটার্স, ওয়াটার্স মানে অনেক জলের মিশ্রণ, অনেক জলের মিশ্রণ। হলো। মানি, এই আয়রনও কি? আয়রন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর আয়রনস মানে কি? আয়রনস মানে শিকল বোঝায়। এবার ওয়াটার কি? ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর ওয়াটার্স মানে অনেক জলের মিশ্রণ বোঝায়। তাহলে এগুলো দিয়ে সেম ওই ধরনের কোশ্চেন আসতে পারে। এবার মানি, এই মানি দিয়ে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় মানি কনসেপ্ট। মানি দিয়ে আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই কি দেখতে পাই? কোশ্চেন দেখতে পাই। সেটা কি ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা দেখে নিই। এগুলো মুছে দিই। মানি মানে কি? মানি মানে ধন সম্পত্তি। মানি মানে ধন সম্পত্তি। মানি মানে কিন্তু টাকা নয়, টাকা নয়। মানি মানে কি? ধন সম্পত্তি। এই মানির ইউনিট, ইউনিট হচ্ছে টাকা, রুপি। আর কি? ডলার। আর যত রকমের ইউনিট রয়েছে, মানে টাকা পয়সার নাম রয়েছে, সেগুলোকে আমরা কি বলি? ইউনিট বলি। সেগুলো হচ্ছে মানির ইউনিট। বোঝা গেল? আমরা যখন মানি গুনি তখন মানিটাকে গুনতে হয় না, মানে এই ধন সম্পত্তি গুনতে হয় না। আমরা কি গুনি? মানির ইউনিটটাকে গুনি। মানে টাকা ইউনিট হলে টাকাটাকে গুনি, রুপি ইউনিট হলে রুপিটাকে গুনি, তাই না? যেরকম আমরা জল, জলকে কি বললাম? জলকে তো আমরা গুনতে পারি না। মানে কি? ধন সম্পত্তি। সব ধন সম্পত্তিকে একত্রে কি বলা হয়? মানি বলা হয়।
এবার ওই মানির মধ্যে কি থাকে, রুপি থাকে, ডলার থাকে, এরকম ভাগ ভাগ রয়েছে, সেই ওই রুপিকে আমরা গুনতে পারি। বোঝা গেল? তাহলে আমরা যদি লিখি 10 রুপি নোট, হলো। এবার যদি লিখি 2 10 10 rupee notes, rupees, your rupee note, your notes। তাহলে এখানে কি হবে, এই দুটোর মধ্যে কি উত্তর হবে? এখানে কি রয়েছে, 2 রয়েছে, তাই না? 2। 10 কি, 10 একটা নাউন। রুপি কি, রুপি আর রুপিস এই দুটো কি একটা নাউন। আর নোটসও কি একটা নাউন, তাই তো? কিন্তু এখানে মেন নাউন কোনটা? এখানে মেন নাউন হচ্ছে নোট, তাই না? তাহলে এই 2 এর প্রভাবটা কার উপরে পড়বে? এই মেন নাউন নোটের উপরে পড়বে। তাহলে এখানে 2 আছে, এখানে প্লুরাল রয়েছে, তাহলে এখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে? নোটস হবে, হলো। এবার এটা যেহেতু নাউন, এটা মেন নাউন, তাহলে মেন নাউনের আগে আমরা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর অ্যাডজেক্টিভকে কখনোই আমরা সিঙ্গুলার প্লুরাল করতে হয় না, কারণ আমরা এর আগের দিন জেনেছিলাম নাউনের নাম্বার হয়, নাউন এর নাম্বার হয়, নাম্বার হয় কি কি? সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রুপি কি, এখানে এই বাক্য অনুযায়ী রুপি হচ্ছে অ্যাডজেক্টিভ। রুপি অ্যাডজেক্টিভ হয়, রুপিকে আমরা কি করতে পারছি না, এর সাথে সিঙ্গুলার বা প্লুরাল হিসাবে এটাকে গণ্য করতে পারছি না বা ইউজ করতে পারছি না। সেজন্য এই রুপির সাথে এস বাই এস যোগ হবে না, তাহলে এটা শুধুমাত্র কি হয়ে যাবে? রুপি হয়ে যাবে। তাহলে কি হলো? 210 রুপি নোট হবে, নোটস হবে, হলো। এই এইরকম ধরনের অপশনগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা যায়। ইংলিশের যত রকম পরীক্ষা হোক না কেন, যেই পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ লাইনের যেই পরীক্ষাতেই ইংলিশের এরর কারেকশন আসে, সেই পরীক্ষাতে এই রুপি থেকে একটা না একটা কোশ্চেন থাকেই এরকম ধরনের। বোঝা গেল? এবার মানির কোন জিনিসগুলোকে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি? নোট, নোটকে আমরা কি করতে পারি? নোটস, নোটস করতে পারি, হলো। তারপরে রুপি, রুপিকে কি করতে পারি? রুপিস। এই রুপিস দিয়ে একটা দেখে নিই, আমরা এর আগে তো নোটস দিয়ে দেখলাম। 10 12 রুপি या রুপিস। 12 কি একের অধিক, সেজন্য কি হবে? রুপিস হবে। 12 রুপিস, তাই না? এখানে রুপি হবে না, 12 রুপি হবে না, 12 কি হবে? 12 রুপিস হবে। 1 রুপি, 1 রুপি, রুপিস হবে না, রুপিস হবে না, 1 রুপি হবে। বোঝা গেল? এবার তোমরা বলবে যে তাহলে কি এটা কি সবসময়? না, সবসময় না। কেন? কারণ এর আগে যদি কোনো সেন্টেন্স থাকে,
সেন্টেন্সের যদি কোনো অংশ থাকে, এরপরে যদি সেন্টেন্সের কোনো অংশ থাকে, তাহলে সেই অনুযায়ী এই সেন্টেন্সের মানে অনুযায়ী এইটার মানে চেঞ্জ হবে। যেরকম আমরা দেখে নিই, আই হ্যাভ 1 rupee या rupees নোট या নোট হলো। আর লিখলাম আই হ্যাভ 1 রুপি। আই হ্যাভ 1 রুপি যখন বললাম তখন এই পর্যন্ত বাক্যটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে মেন নাউন, এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ। আই হ্যাভ মানে আমার আছে, টু দুটো, দুটো কি থাকবে, নোটস তো থাকবে তাই না। দুটো কি রুপি থাকবে, দুটো রুপি থাকবে না। দুটো ওয়ান থাকবে না, দুটো রুপি থাকবে না, দুটো নোটস থাকবে। সেই নোটসের গায়ে কি লেখা থাকবে, 1 রুপি, সেটা লেখা থাকবে তাই না। সেই জন্য কি হবে, আর এটা এটা যেহেতু নাউন হয় সেই জন্য নাউনেরই আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারবো। এই টু এর যে প্রভাবটা সেটা কার উপরে পড়বে, এই মেন নাউনের উপরে পড়বে, নোটসের উপরে পড়বে বা নোটের উপরে পড়বে। সেই জন্য এখানে যেহেতু টু রয়েছে সেই জন্য এখানে নোটস হলো। এখানে যদি ওয়ান থাকতো, এখানে যদি ওয়ান থাকতো তাহলে এখানে নোট হতো, তখন কি হতো, নোট হতো। এখানে টু রয়েছে বা ফাইভ রয়েছে, ফাইভ রয়েছে, একের অধিক রয়েছে, সেজন্য কি হলো, নোটস হলো। কারণ এই ফাইভের যে প্রভাবটা সেটা এই নোটসের উপরে পড়ছে। এবার এই মেন নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো, এই অ্যাডজেক্টিভ কখনোই এজ বা এজ যোগ করে না তার সাথে। তাহলে কি হবে, এই রুপিটা হয়ে যাবে অ্যান্সার, এখানে এই রুপিটা হবে অ্যান্সার। আর ওয়ানটা তো ওয়ানই থাকলো, এটাও কি হলো, অ্যাডজেক্টিভ। তাহলে আই হ্যাভ 5 মানে 5টা 1 রুপি নোট, মানে এটা কি হয়ে গেল, একটা ফ্রেজের মতন হয়ে গেল, 1 রুপি নোটস। বোঝালো। এই কটা কি হবে, একসাথে পড়তে হবে। আমরা যখন ইংরেজি, আমাদের ইংরেজি পড়ার মধ্যেই ভুল রয়েছে। আমরা কি বলি, আই হ্যাভ 5 1 রুপি নোটস, তাই তো। আমরা সব কটাকে একসাথে পড়িনি, কিন্তু আমাদেরকে কিভাবে পড়তে হয়, আই হ্যাভ মানে আমার আছে 5 1 রুপি নোটস, আই হ্যাভ 5 1 রুপি নোটস, আই হ্যাভ 5 1 রুপি নোটস। মানে এই 5-এর পরে এই 1 রুপি নোটসটাকে একসাথে পড়তে হবে। এই 5টাকে বললে হবে না একসাথে, এই 1 রুপি নোটসটাকে পড়তে হবে একসাথে। তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো জিনিসটা। তাহলে মানে কনসেপ্টটা হয়ে গেল। এরপরে আমাদেরকে কি আসবে, এরপরে আমাদের আসবে ওয়ার্ক। ওয়ার্ক, ওয়ার্ক কি, একটা আনকাউন্টেবল নাউন। এবার ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে কাজ করা। আমরা এই কাজ করার পরিমাণটাকে বোঝাতে পারি, কাজ করার পরিমাণ মানে এটা একটা পুকুর, এই পুকুরটা কতটা কাটা হয়েছে সেইটুকুনি বোঝাতে পারবো, কিন্তু কতটা কাজ, এই ওয়ার্ক, এই ওয়ার্কটাকে আমরা গুনতে পারি না। আমরা এই পুকুরের কতটুকু কাজ হয়েছে সেই কাজটুকু পুকুরের কার্য অনুসারে, পুকুরের আয়তন অনুসারে সেই পুকুরের মধ্যে কতটুকু কাজ হলো, কতটুকু লেবার লাগানো হয়েছে, কতটুকু লেবার লাগানো হয়েছে সেই অনুযায়ী কতটুকু মাটি খোঁড়া হয়েছে সেগুলো বুঝতে পারি, কিন্তু কখনোই আমরা একটা মানুষের ওয়ার্কটাকে ডিফাইন করতে পারি না, তাই না। কারণ হচ্ছে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্কটাকে আমরা গুনতে পারি না, যে একটা কাজ দুটো কাজ এইভাবে গুনতে পারি না। তাহলে ওয়ার্ক মানে কি, কাজ করা। আর একটা ওয়ার্ক মানে কি, ওয়ার্কস, ওয়ার্কস মানে ওয়ার্কশপ।
ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গা বলা ভুল, মোটামুটি সব জায়গাতেই ওয়ার্কশপ রয়েছে। এখন তো আরও ওয়ার্কশপ, প্রত্যেকটা ইউটিউব খুললেই আমরা ওয়ার্কশপ দেখতে পারি যে এখানে ওয়ার্কশপ রয়েছে, আপনারা জয়েন করুন, এটা রয়েছে ওটা রয়েছে, জয়েন করুন। আবার যখন আমরা বাজারে যাই তখন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দোকানগুলো যেখানে রয়েছে সেখানে লেখা থাকে আয়রন ওয়ার্কশপ, ওয়ার্কশপ, আয়রন ওয়ার্কশপ, তাই না? তাহলে এই ওয়ার্কস মানে কি? ওয়ার্কশপের কথা বোঝানো হয়েছে, মানে দোকানের কথা বোঝানো হয়েছে। আর ওয়ার্কস, ওয়ার্কস মানে কি? বিভিন্ন কবিরা যে কবিরা বলা ভুল, বিভিন্ন যে লেখকরা রয়েছেন, লেখক কবি যাই বলুন, তারা যেসব লেখালেখি করেন সেগুলোকে আমরা কি বলি? ওয়ার্কস বলি। তাদের সেই কাজকর্মকে, শিল্পকর্মকে কি বলি? আমরা ওয়ার্কস বলি। ওয়ার্কস বলে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ওয়ার্কস বলি। সেগুলোকে ওয়ার্কস বলে আমরা সম্বোধন করে থাকি। যেরকম একটা এক্সাম্পল নিয়ে নিই, এটা মুছে দিই, দিয়ে উপরে লিখি। তাহলে কি লিখলাম আমরা? আমরা দেখলাম যে আর এন টেগোর হ্যাজ রিটেন মেনি ওয়ার্কস, তাই তো? মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? অনেক, এখানে ওয়ার্কস মানে কি? অনেক কাজ করেছেন না, ওয়ার্কস মানে রিটেন, এখানে রিটেন বলা হয়েছে, সেজন্য কি এখানে আমরা এটাকে কি ধরবো? শিল্পকর্ম বা সাহিত্য। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর কি একজন লেখক, সেজন্য এটাকে আমরা কি ধরবো? শিল্পকর্ম। শিল্পকর্ম না সাহিত্য, তাই না? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন? অনেক সাহিত্য লিখেছেন, তো সেই জন্য এখানে ওয়ার্কস হলো। বোঝা হলো? এবার আয়রন ওয়ার্কশপ, এখানে কি হবে? 3 আয়রন ওয়ার্কশপ। এটাকে যদি বোঝানো হয় 3, এটা কি? এটা একটা নাউন, আয়রন একটা নাউন। এই ওয়ার্কশপ, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা কি বললাম? ওয়ার্কশপ মানে আয়রনের কারখানা, কারখানা বোঝাচ্ছে এখানে, আয়রনের কারখানা বোঝাচ্ছে। তাহলে এখানে 3 রয়েছে, এটা হচ্ছে মেন নাউন, আর মেন নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ। এটাকে তোমরা অ্যাডভার্বও বলতে পারো।
তাহলে এই মেন নাউনের সাথে এস যোগ হলো, ওয়ার্কশপ। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা আবার আরও যেগুলো আনকাউন্টেবল নাউন রয়েছে সেগুলোকে লিখিয়ে দেবো, এবং আর বাকি যেগুলো কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে আমরা পরের দিন আরও ভালো করে শিখবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটায় লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।